গণভোটে নয়, সংবিধান সংশোধন হবে সংসদে, মন্তব্য সালাহউদ্দিনের। নির্বাচিত সরকারের হাতেই দেশের সব সংকটের সমাধান, মন্তব্য খসরু। বিশেষ দলের স্বার্থে ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে পরিবর্তন এনেছে সরকার, অভিযোগ ৮ দলের। একই দিনে গণভোট জনস্বার্থ বিরোধী। এবারে নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে, নিরাপত্তা আইনে শাস্তির বিধান যুক্ত করার তাগিদ বিশ্লেষকদের। পাওনা টাকা আদায়ে ঢাকায় এসে নির্মম খুনের শিকার হন ব্যবসায়ী আশরাফুল, বলছে পুলিশ। বন্ধুকে আসামি করে পরিবারের মামলা। 2 সপ্তাহেও কমেনি পেঁয়াজের দাম, আরও বেড়েছে সবজির দর। কমেছে ডিম ও মুরগির দাম, বাজার মনিটরিং এর অনুরোধ ভোক্তাদের। ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি। তথ্যচিত্রটি আর না দেখানোর সিদ্ধান্ত, ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান। এবং সিলেটে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে 47 রান ও ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরা হলেন জয়। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গণভোটে নয়, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সংসদে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, আরোপিত কোনো বিষয় জবরদস্তি করে চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। এদিকে দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের এ মৌন মিছিল, যেখানে মুখে কালো কাপড় বেঁধে অপমানের প্রতিবাদ জানায় আগত নারীরা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে গ্রামীণ নারীদের বিভ্রান্ত করে ধর্মের নামে ছিনিমিনি খেলা হচ্ছে। সংগ্রাম করতে হবে, সমস্যারে আওয়াজ তুলতে হবে। আমরা দেখেছি রাজশাহীতে একটি আমাদের নেত্রীকে কিভাবে একজন অন্য দলের কর্মী, জামাত কর্মী, তিনি কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, কোনো আইন, আদেশ কিংবা আরোপিত বিষয় দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না। জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। এদিকে চট্টগ্রামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান সকল সমস্যার সমাধান সম্ভব। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। নির্বাচনের দিনে গণভোটে বিএনপির আপত্তি নেই বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। গণভোটে তো আমরা রাজি আছি, গণভোটে সিদ্ধান্ত দিয়েছে সরকার। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবার প্রস্তাব রাষ্ট্র সংস্কার নস্যাৎ করার ফাঁদ। সরকার সেই ফাঁদে পা দিয়ে নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এছাড়া সরকারের 3 জন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ হবার পথ রুদ্ধ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নাখুশ জামায়াত সহ সমমনা 8 দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠক করে 8 দল। শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। জাতীয় নির্বাচনের আগেই গণভোট, অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে অপসারণ সহ 3 দফা দাবি জানিয়েছে আন্দোলনরত এই 8 দল। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন,
সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। জামায়াতের নায়েবে আমির অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে অতি দ্রুত জাতীয় নির্বাচনের আগে গণভোট দেয়া ও প্রশাসনের রদবদলে নির্দলীয় নিরপেক্ষ লোকদের গুরুত্ব দিতে দাবি জানানো হয়। গণভোটের 4টি বিষয় যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয় বলেও দাবি করেন ডাক্তার তাহের। জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানান। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবনে ব্রিটিশ মন্ত্রীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে তারা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় অধ্যাপক ইউনূস পুনরায় জানান, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ক্ষমা চাইবেন না গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ভারতে পলাতক শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার আগে সব অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিচারকে প্রহসন ও রাজনৈতিক প্রতিপক্ষের ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দিয়েছেন তিনি। গত বছর তার সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা গণঅভ্যুত্থান দমনের সময় শত শত মানুষকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে। আগামী সোমবার এই মামলার রায় ঘোষণা করার কথা, যেখানে তার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। হাসিনা আরও বলেন, তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ দেননি। এছাড়া তার 15 বছরের শাসনামলে গোপন কারাগার, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও কিছু জানতেন না বলে দাবি করেন তিনি। এবার জেডিসির নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেডিসির 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। পোস্টার, প্লাস্টিক, ড্রোন ও 20টির বেশি বিলবোর্ড ব্যবহার না করার নিয়ম নিয়ে আচরণবিধি তৈরি করেছে নির্বাচন কমিশন। এবার প্রার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালানোর সুযোগ থাকছে। এই প্ল্যাটফর্মে কেউ কোনো অনিয়ম করলে তাদের কি শাস্তি হবে, বিষয়টি পরিষ্কার নয় বলেও মনে করছেন বিশ্লেষকরা। তাদের আহ্বান, ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির বিধান যুক্ত করা হোক। আবার সকল নিয়ম সকল প্রার্থী পুরোপুরি মানবে কিনা সে বিষয়েও রয়েছে সন্দেহ। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। ভোটের সময় এলেই পোস্টারে পোস্টারে ছেয়ে যায় নির্বাচনী এলাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সেই চিত্রের দেখা মিলবে না। পোস্টারের বদলে এবার প্রচারণা চালাতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু সেই ডিজিটাল প্রচারণা চালানোর ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে বা নিয়ম না মানলেই বা কি করা হবে, সে বিষয়ে নেই কোনো দিক নির্দেশনা। আরেকটু ডিটেলস করলে ভালো হতো, শাস্তিটা আরেকটু বাড়ানো দরকার ছিল। যে আইসিটি আইন, যেটা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের যে আইনটা আছে, ওটার সাথে যদি লিঙ্ক করে দিত যে এখানে এই ধরনের অপরাধগুলো ওখানে ওই আইনে পড়বে। আচরণবিধিতে বলা হয়েছে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। এছাড়াও ড্রোন ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এবার প্রার্থীদের কাপড় বা চট দ্বারা তৈরি ফেস্টুন, ব্যানার অথবা ইলেকট্রনিক বা ডিজিটাল ব্যানার ব্যবহার করতে হবে। পোস্টারটা একটা কালচার আমাদের নির্বাচনী প্রচারণা দীর্ঘদিন ধরে। তো এখানে পোস্টারই করলেও ডিজিটাল ব্যানার তো মানা করে নাই, ব্যানারও বোধহয় কাপড়ের ব্যানারও নিষেধাজ্ঞা দেয়নি। সুতরাং এটা তো মানা দরকার। রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানবে কি মানবে না সেটা হলো বড় বিষয়।
কোনো ধরনের যানবাহন স্থাপনা, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনায় লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন সাঁটানো যাবে না। দেয়াল লিখন দিয়ে প্রচারণা চালানো যাবে না। 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানারও ব্যবহার করা যাবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এক টুকরো জমিন, একটি স্থায়ী ঠিকানা, এই স্বপ্ন দেখে বছরের পর বছর পার করে দেন এদেশের লাখো ভূমিহীন মানুষ। আর সেই স্বপ্নের সুযোগ নিয়ে এবার চট্টগ্রামে শুরু হয়েছে এক বিতর্কিত রাজনৈতিক চাল। নির্বাচন ঘিরে এবি পার্টির চট্টগ্রাম 9 আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী ভোটারদের দিচ্ছেন জমি দানের প্রতিশ্রুতি। তবে রয়েছে নানা শর্ত। প্রথমেই হায়দার আলীকে নিজ এলাকার এমপি হিসেবে নির্বাচিত করতে হবে। মাঠ পর্যায়ে এমন প্রকাশ্যে প্রতারণা ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ করতে না পারলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। আকরাম হোসেনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। চারিদিকে নির্বাচনী ডামাডোলের মাঝে এ যেন এক ব্যতিক্রমী ঘোষণা। 1 লাখ ভূমিহীনকে দেয়া হবে 2 শতক করে জমিদান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও নির্বাচনকে ঘিরে এমনই এক অঙ্গীকার দিয়েছেন চট্টগ্রামের এবি পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। জমির ঘোষণায় আশায় স্বপ্ন বুনছেন নিম্নবিত্ত সমাজ। তবে এই সোনার হরিণ পেতে হলে রয়েছে নানা শর্ত। প্রথমেই হায়দার আলীকে নিজ এলাকায় এমপি হিসেবে নির্বাচিত করতে হবে। সদস্যদের নিজ খরচে তার নির্বাচনী সমাবেশে যোগ দিতে হবে। অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হবে বলেও জানান তিনি। ভোটার হইতে হবে চট্টগ্রাম সিটির, কারণ সিটির ভোটার না হইলে আমি ওদেরকে কাজে লাগাইতে পারবো না। কাজে লাগাইতে বলতে মানে এই যে একটা নির্বাচন আসছে, সরকারি সহযোগিতা পাওয়ার জন্য আমাকে সদস্য হইতে পারলে এটা মানের মতো সহজ হয়ে যাবে। সমাবেশে অংশগ্রহণ করা মানুষগুলো বলছেন, এক টুকরো জমির আশায় কাজ ফেলে কষ্টের টাকা খরচ করে গেল 1 বছর ধরে ছুটছেন হায়দার আলীর নির্বাচনী সমাবেশে। উনি বলছে আমাদের জায়গা দিবে, ওর বাপের দিনে সম্পদ পাইছে, স্বপ্ন দেখাইছে, গরিবের দান করতে বলছে। নিজে গাড়ি ভাড়া যাইতো, নিজে চা খাইতো, নিজে খরচ করতো। হ্যাঁ, তো 10 টাকাও দেয় না। সুন্দরভাবে পাশ করতে পারবো, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারবো, আমরা ওই আশা আমরা দিছিলাম। কারা এই প্রকল্পের সদস্য এবং সদস্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে হায়দার আলী জানান, প্রথমে তার ঘরের গৃহকর্মী দিয়ে শুরু, আর এখন পুরো শহর জুড়েই তার নেটওয়ার্ক। প্রথমে আমি আমার ঘর থেকে শুরু করলাম, কাজের বুয়া টুয়া তাদেরকে ডাকলাম, আমি একটা প্রকল্প হাতে নিচ্ছি, তোমরা তোমাদের এরকম থাকে তাদেরকে ডাকো। তো তারা প্রথম শুরু করলো, কাজের লোক বুয়ারায়, তারা যে বস্তি থাকে বস্তিতে তারা প্রচার করলো, ওখান থেকে আর 2 জন সৃষ্টি হলো, তারা আবার অন্য এলাকায় গিয়ে কাজ করলো, এটা এভাবে ছড়াতে থাকলো। মাঠ পর্যায়ে এমন প্রকাশ্যে প্রতারণা ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ করতে না পারলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের এটা বিরাট একটা ব্যর্থতা। এগুলো যদি মাঠ পর্যায়ে যদি স্টপ করতে না পারে, তাহলে ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশন কিভাবে হবে? এমন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমাদের কাছে লিখিত অভিযোগ বা ভার্বালেও যদি আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগ অনুযায়ী আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। ভূমিহীনদের স্বপ্ন আজ নির্বাচনী রাজনীতির কঠিন জমিনে এসে দাঁড়িয়েছে। 1 লাখ মানুষের আশা এবং সেই আশাকে পুঁজি করে গড়ে ওঠা বিতর্কিত শর্ত। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে কি ব্যবস্থা নেয় এখন সেটাই বড় প্রশ্ন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে খুন হন ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে 26 খণ্ডে ভাগ হওয়া আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। আরও জানাচ্ছেন মাসুদ সুমন। রাজধানীর বুকে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে একটি ড্রাম থেকে উদ্ধার হয় রংপুরের বদরগঞ্জের আব্দুর রশিদের ছেলে আশরাফুলের 26 খণ্ড মরদেহ। 4 বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবে কান্নায় ভেঙে পড়েন বোন আদ্রিতা খাতুন। লাশ নিতে আসা পরিবারের অন্যান্য সদস্যরাও শোকে মুহ্যমান। যারা
খুন করছে আল্লাহ তাদের ফাঁসি চাই, ওর সাথে একটা বন্ধু আছে জরেজ, আল্লাহ ওদেরও ফাঁসি চাই আমি। আমরা ওকে যেহেতু ওর সাথে ছিল ওই সবকিছু বিষয়ে জানতে কি হয়েছিল না হয়েছিল। বিদেশ থেকে আইসে মনে হয় 2 মাস হয়, 2 মাস থেকে কিন্তু তার ব্যবসা বিদেশ যাওয়ার আগে তার সাথে বন্ধুত্ব একটা ছিল, থাকার পর আবার বিদেশ গেছে, বিদেশ থেকে আসার পর আবার জড়িত তার সঙ্গে হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। পুলিশ বলছে পাওনা টাকা আদায়ে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। এই মামলার পুরো ঘটনাটা আমরা আসলে তদন্তের পর যেহেতু 12-13 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তো আমরা খুব শিগগিরই হয়তো এটার থেকে একটা ভালো মানে মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ঘটনার পর থেকেই জরেজ পলাতক, তাকে ধরতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দুই সপ্তাহ কমেনি পেঁয়াজের দাম, বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজি। মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও মাছের বাজারে এখনো আগুন। এমন ঊর্ধ্বমুখী বাজার দরে হতাশ ক্রেতারা। সরকারি তরফ থেকে বাজার মনিটরিং করছে না কেউ, অভিযোগ ভোক্তাদের। সাপ্তাহিক ছুটির দিন, তারপরও ক্রেতাদের আনাগোনা কিছুটা কম রাজধানী নতুন বাজারে। সপ্তাহ ব্যবধানেও নিত্যপণ্যের দাম কমার কোনো লক্ষণ নেই। শীতের আগাম সবজির দাম আরও বেড়েছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়, গাজর 160 টাকা, বরবটি 80 টাকা, মূলা 40 থেকে 50, পেঁপে 30 থেকে 40, ফুলকপি প্রতি পিস 60 থেকে 80 ও লাউ 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কিনতেও গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আবার কিছু সব সবজিতেই কেজিতে 10 টাকা 15 টাকা বাড়তি। বৃষ্টির আগে দাম কম ছিল, বৃষ্টি পরে আবার হঠাৎ করে সবকিছু দাম বাইরে গেছে। দাম বাড়া মাল নাই, জায়গা মাল নাই, মোকামে মাল নাই, তার জন্য দাম বেশি। গত 2 সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা, প্রতি পাল্লা বিক্রি হচ্ছে 580 টাকায়। বিক্রেতারা বলছেন মজুতকৃত পেঁয়াজ শেষের দিকে থাকায় দাম বাড়তি। এটা 120 টাকা কেজি আর এটা 110 টাকা কেজি। নতুন পণ্য আইলে মানে কমতে পারে, আর দামটা বাড়ছে মানে অন্য শেষ সিজন না, লাস্ট সিজন শেষ পর্যায়ে যাইতেছে না, এই পরিমাণ একটু বাড়তে দিকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকায় হতাশ ক্রেতারা। নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু আমাদের কথা তার শুনতেছে না, কে শুনবে বলেন? আমরা যে অবস্থায় আছি এখন আসলে এইভাবে চলাটা আমাদের জন্য দুষ্কর। এমন পরিস্থিতিতে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারি তদারকি প্রয়োজন বলে মনে করছেন তারা। যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। সরকার আরো একটু বেশি তদারকি করে বাজারে দাম মূল্যটা এটা আরো বেশি কমানো উচিত। আমিষের বাজারে কমেছে দাম। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। এদিকে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা। তবে মাছের বাজারে এখনো আগুন। রুই, কাতল, চিংড়ি, পাঙ্গাস সহ যে কোনো মাছ কিনতে গেলেই কষতে হচ্ছে 500 থেকে 2000 টাকা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েও তার $100 কোটি ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে বিবিসি। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত একটি তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ ভুলভাবে সম্পাদনার দায়ে দুঃখ প্রকাশ করে সংস্থাটি। একই সাথে বিবিসির চেয়ারম্যান ব্যক্তিগত চিঠি দিয়ে জানিয়েছেন বিতর্কিত এই তথ্যচিত্রটি আর কখনো প্রচার করা হবে না। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিতর্কের কেন্দ্রে ছিল প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত একটি তথ্যচিত্র, যেখানে ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে তাকে সহিংসতায় উস্কানির দাতা হিসেবে দেখানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় বিবিসির চেয়ারম্যান সামির শাহ ব্যক্তিগতভাবে হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন। ভুল স্বীকার করে বিবিসি জানিয়েছে আলোচিত প্রামাণ্যচিত্রটি তাদের কোনো প্ল্যাটফর্মেই আর প্রচার করা হবে না। ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই তথ্যচিত্রটি প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সম্প্রচার মাধ্যমটি। তবে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি। ট্রাম্পের $100 কোটি মামলার হুমকিকে নাকচ করে দিয়ে সংস্থাটি বলছে, সম্পাদনায় ভুল হলেও এটি মানহানির অভিযোগ আনার মতো কোনো বিষয় নয়, তাই ক্ষতিপূরণের দাবিও তারা মানবে না।
তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত সোমবার সংবাদ মাধ্যমটিকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচল অবস্থার জন্য ডেমোক্রেটদের দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ভ্যান্স বলেন, ডেমোক্রেটরা বলেছিলেন তারা যা চায় তা যদি না দেন, যদি তাদের $1.5 ট্রিলিয়ন সুবিধা না দেওয়া হয়, তাহলে দেশকে ধ্বংস করে দেবে তারা। অনির্দিষ্ট কালের জন্য সরকারকে অচল করে দেবে তারা। আমার মনে হয় প্রেসিডেন্ট বিষয়টি বুঝতে পেরেছেন এবং অবশেষে মার্কিন জনগণও বুঝতে পারবে যে এটি ডেমোক্রেটরা করছে। আমার মনে হয় এ ধরনের চাপ সৃষ্টি করে একটি বিশাল রাজনৈতিক ভুল করেছে ডেমোক্রেটরা। এক গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল ডাইনোসরদের রাজত্ব। কেমন ছিল সেই ভয়ঙ্কর দিনটি, আর সেই ধ্বংসস্তূপ থেকে বা কিভাবে জন্ম নিল নতুন প্রাণ, সেই মহাকাব্যিক গল্প জীবন্ত হয়ে উঠেছে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির নতুন প্রদর্শনীতে, যেখানে ফসিল আর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিরে দেখা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকে। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে মাউন্ট এভারেস্টের সমান এক গ্রহাণু বদলে দিয়েছিল পৃথিবীর ভাগ্য। ইতি টেনেছিল ডাইনোসরদের প্রায় 17 কোটি বছরের রাজত্বের। সেই মহাবিপর্যয়ের দিনটিকেই যেন জীবন্ত করে তুলেছে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির নতুন প্রদর্শনী ইম্প্যাক্ট। প্রদর্শনীতে শুধু বিশাল সব ডাইনোসরের চোখ ধাঁধানো মডেলই নয়, থাকছে গ্রহাণুটির আঘাতের সেই শিহরণ জাগানো মুহূর্তের প্যানোরামিক ভিডিও। দর্শনার্থীরা জীবন্ত জীবাশ্ম ছুঁয়ে দেখার পাশাপাশি ডিজিটাল ডিসপ্লেতে অনুভব করতে পারবেন বিলুপ্তি থেকে প্রাণের পুনর্জন্মের সেই অবিশ্বাস্য যাত্রাকে। ডাইনোসররা দারুণ আকর্ষণীয়, কারণ ওরা ড্রাগন বা দানবের মতো কোনো পৌরাণিক প্রাণী নয়, ওরা সত্যিকারের প্রাণী ছিল, আর এটাই আমাদের সব থেকে বেশি অনুপ্রাণিত করে। তবে এই ধ্বংসের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছিল নতুন এক সৃষ্টি। এই মহাবিলুপ্তি স্তন্যপায়ী প্রাণীদের বিকাশের পথ খুলে দেয়, যার ধারাবাহিকতায় পৃথিবীতে আগমন ঘটে মানুষের। প্রদর্শনীটি তাই শুধু একটি শেষের গল্প নয়, বরং এক দুর্দান্ত শুরুরও গল্প বলে। নিবির আমিন, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।